সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই বাড়িতে অবস্থান করতেছ এবং তোমাদের শ্রেণী বেসড পাঠগুলো নিয়মিত পড়ছ এবং অনুশীলন করছ। তো আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এটি ক্লাস 6 to 10 বা উপরের ক্লাস পর্যন্ত তোমাদের কাজে আসতে পারে। তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে তোমাদের উপকার হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটিতে চলে যাই। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বলে নেই, এই ক্লাসটি শিক্ষার্থীদের অনুরোধে আমি বাংলা ভাষায় উপস্থাপন করতেছি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, চান্দ্রা ইমাম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ। স্টুডেন্টস, এই ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে আমরা দুজন ব্যক্তির ছবি দেখতেছি যারা কথোপকথন করতেছে। আমরা নাম দিলাম, এর নাম জুম এবং এর নাম জিম। জুম একটি কথা বলতেছে, ওয়াই আর ইউ স্মাইলিং সো মাচ টুডে। এটা জুমের কথা। এই কথাটাই কোনো একজন লোক উপস্থাপন করতেছে। জুম সেড টু জিম, ওয়াই আর ইউ স্মাইলিং সো মাচ টুডে। তাহলে আমরা দেখলাম যে এখানে কোনো একজন লোক তার গল্প বা কথা বা তার বর্ণনা দিচ্ছে, সেই কথাটাই অন্য আরেকজন উপস্থাপন করছে। তো দ্বিতীয় ছবিটিতে আমরা দেখছি একজন ভদ্রলোক ওই কথাটিকেই আবার নিজের ভাষায় উপস্থাপন করতেছে। জুম আস্কড জিম ওয়াই হি ওয়াজ স্মাইলিং সো মাচ দ্যাট ডে। তাহলে আমরা এই কথাটাই তিনভাবে উপস্থাপন হতে দেখেছি। প্রথম হচ্ছে ঘটনাস্থলে কি বর্ণনা হয়েছে সেটা আমরা উপস্থাপন করছি। দ্বিতীয় হচ্ছে কোনো একজন ওই বর্ণনাটাকে হুবহু উপস্থাপন করতেছে। আর তৃতীয় জন এসে আমরা দেখলাম যে সে তার নিজের ভাষায় বর্ণনাটাকে ব্যাখ্যা করছে। তাহলে এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ন্যারেশন। ন্যারেশনের অপর আরেকটা নাম হচ্ছে স্পিচ। এটি ক্লাস 6 to 10 বা এর উপরে শিক্ষার্থীদের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কি? আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি। ন্যারেশন এটা 3 স্তরের ব্যক্তিদের উপস্থাপনা। প্রথমত হচ্ছে অথর, অর্থাৎ যিনি একটি গল্প লেখেন, যেমন রাইটস দ্য স্টোরি, যিনি গল্পটা লেখেন। তারপর হচ্ছে ন্যারেটর, বর্ণনাকারী, টেলস দ্য স্টোরি, তিনি গল্পটাকে বলেন। ফাইনালি ক্যারেক্টার, অ্যাক্টস আউট দ্য স্টোরি, যিনি গল্পটাকে অভিনয় করে উপস্থাপন করেন। তাহলে মূল কথাটা কেউ না কেউ বলেন, তারপরে কোনো একজন সেটাকে উপস্থাপন করেন এবং সর্বোপরি আমরা সেটাকে আবার নিজের ভাষায় উপস্থাপন করি। তাহলে ন্যারেশন কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা এটাকে সংজ্ঞায়িত করি। হোয়াট ইজ ন্যারেশন? দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। আমরা একটু বাংলায় বলি, একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। অর্থাৎ
কোনো একজন বক্তার বক্তব্যটাকে অন্য আরেকজন উপস্থাপন করার যেই পদ্ধতিটা অবলম্বন করে সেটি হচ্ছে কি ন্যারেশন। ন্যারেশন or speech is two kinds such as direct speech and indirect speech. Direct speech, what is direct speech? Direct speech হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোশ্চেন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন দ্বারা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। Direct speech is the exact speech said by the speaker which is put within quotation marks. For example, we can say, he said to me, I am writing a letter. তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন বক্তার বক্তব্যটাকে হুবহু কোটেশন মার্কের মধ্যে উদ্ধৃতি চিহ্ন, অর্থাৎ কোটেশন মার্ক মানে উদ্ধৃতি চিহ্ন দ্বারা উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ আই এম রাইটিং এ লেটার, এটা একজন বক্তার বক্তব্য, সেটাকে আমরা হুবহু কোটেশন মার্কের মধ্যে উপস্থাপন করেছি। তাহলে এরকম ইনভার্টেড কমার মধ্যে যখন দেখব আমরা, কোটেশন মার্কের মধ্যে যখন আমরা দেখব, তখন আমরা এই সেন্টেন্সটাকে বলবো ডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ কি আমরা বুঝতে পারছি? তোমাদেরকে সহজে মনে রাখার জন্য বলছি, ডাইরেক্ট স্পিচটি তোমরা সহজে বুঝবা যেটার মধ্যে কোটেশন মার্ক বা এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। তো চলো এবার আমরা দেখি ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। ইনডাইরেক্ট স্পিচ, যা রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত, তা হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে। Indirect speech, also known as reported speech, is the substances of the speaker's speech given by someone else. For example, he told me that he was writing a letter. এখানে আমরা ওই কথাটাকে আমাদের দেখতে পাচ্ছি যে কোন একজন সেটাকে কি করছেন, নিজের ভাষায় বর্ণনা করছেন, অ্যাক্ট আউট করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইনডাইরেক্ট স্পিচ কি। এবার আমরা একটু দেখি, হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটি কোন ধরনের সেন্টেন্স? ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের দুইটা ভাগ থাকে, দুইটা অংশ থাকে। এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে, কোটেশন মার্কের বাইরে থাকে, এবং কোটেশন মার্কের মধ্যে যেই সেন্টেন্সটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের সাবজেক্টটাকে বলা হয় রিপোর্টিং সাবজেক্ট, ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং অবজেক্টকে বলা হয় বা এক্সটেনশনকে বলা হয় রিপোর্টিং অবজেক্ট বা এক্সটেনশন। অন্যদিকে রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে বলা হয় রিপোর্টেড সাবজেক্ট, ভার্বকে বলা হয় রিপোর্টেড ভার্ব, এবং অবজেক্টকে বলা হয় রিপোর্টেড অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ডাইরেক্ট স্পিচের কয়টা পার্ট থাকে এবং কী কী আমরা সেটা, এবং প্রত্যেকটা পার্টের বিভিন্ন অংশগুলোকে আমরা কিভাবে চিনব। তারপরে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এটা কি ইনডাইরেক্ট স্পিচ? কীভাবে বুঝলাম? এটার মধ্যে কোনো কোটেশন মার্ক নেই। তাহলে আমরা ওই ডাইরেক্ট সেন্টেন্সটাকে ইনডাইরেক্টে রূপান্তর করলাম, ঠিক না? এই ইনডাইরেক্টে ওই সেন্টেন্সটা হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থীরা, তোমাদের যে জিনিসটা দরকার, অর্থাৎ ইউ হ্যাভ টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ইন ইউর এক্সামিনেশন।
অর্থাৎ ডাইরেক্ট স্পিচটাকে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার নিয়ম। তোমাদের পরীক্ষায় একটা ডাইরেক্ট স্পিচ থাকবে, ওই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। 7 স্টেপস টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। আমি আমার এই ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে 7টা ধাপেই কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা আমরা শিখাবো। আজকে আমি তোমাদেরকে এই 7টা ধাপ কী কী সেটা একটু দেখাচ্ছি, তারপর আমরা পরবর্তী ক্লাসে সেগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা লিখলাম হি সেড টু মি, তারপরে কমা, ইনভার্টেড অর্থাৎ কোটেশন কমা স্টার্ট, দেন আমরা ডাইরেক্ট স্পিচটা লিখলাম, অর্থাৎ আমাদের রিপোর্টের স্পিচটা লিখলাম, আই অ্যাম রাইটিং এ লেটার। সেকেন্ডলি আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করে লিখলাম, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 7টা অংশ বিভক্ত করেছি। প্রথমে রিপোর্টিং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে ইনভার্টেড কমা এবং কমা, তারপর রিপোর্টেড সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে মোট 7টা স্টেপস আমরা নিয়েছি। এই 7টা স্টেপটাকে আমরা কিভাবে পরবর্তী 7টা স্টেপে রূপান্তর করেছি সেই জিনিসটা শিখলে আমরা শিখে যাব কিভাবে ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে এই 7টা ধাপ কোনটা কিভাবে পরিবর্তন হয় বা কোনটা হয় না সেই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন রূপান্তর করব সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে কিছু শব্দ থাকে, ডাইরেক্ট স্পিচে কিছু শব্দ থাকে যেগুলিকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় তার রূপটা পরিবর্তন হয়। ইনডাইরেক্ট ফর্ম অফ সাম ওয়ার্ড, যেমন ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে সেটা দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়। তো এগুলি তোমাদের বইয়ের মধ্যে আছে, অথবা এখান থেকে একটা স্ন্যাপশট নিবা, নেওয়ার পরে বাসায় বসে কোনগুলো ডাইরেক্ট ফর্ম কী এবং ইনডাইরেক্ট ফর্ম কী হয় সেটা তোমরা একটু দেখবা এবং শিখে নিবা। তো আজকে এই পর্যন্তই। মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। গুড বাই।